বাংলাদেশ সীমান্তে আগেভাগে কৌশলগত সামরিক পদক্ষেপ নিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত। বসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সীমান্তের কাছাকাছি স্ট্যান্ড বাই অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর। কেন উত্তেজনা বাড়ানোর এই তৎপরতা? আসলেই কি বাংলাদেশকে হুমকি মনে করছে? 18 কোটি মানুষের কাছে 140 কোটি মানুষ নত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের 3 বাহিনীকে প্রস্তুত হতে বললেন ডক্টর ইউনূস। গুরুত্বপূর্ণ তথ্য আছে, গোয়েন্দা রিপোর্ট প্রকাশ। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে যে ইঙ্গিত দিল বাংলাদেশ, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ সীমান্তে আগেভাগে কৌশলগত সামরিক পদক্ষেপ নিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত। বসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সীমান্তের কাছাকাছি স্ট্যান্ড বাই অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর। কেন উত্তেজনা বাড়ানোর এই তৎপরতা? আসলেই কি বাংলাদেশকে হুমকি মনে করছে পরমাণু শক্তিধর ভারত? আগুনে ঘি ঢালার কাজটি করেছে ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর দাবি, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি অপতৎপরতা বেড়েছে বাংলাদেশে। সেই সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও বাংলাদেশ সীমান্তে আনাগোনা বাড়িয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে সাম্প্রতিক অস্থিরতার পেছনে বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগও তুলেছে ভারতের গোয়েন্দারা। বিএসএফকে সতর্ক করার রেশ থাকতেই হামলা হয় জম্মু কাশ্মীরে। এতে বাংলাদেশকে আর আস্থার তালিকায় রাখতে নারাজ ভারতের সেনাবাহিনী। তাই বাংলাদেশ সীমান্তকে নজরদারির চাদরে ঢাকতে সব রকমের চেষ্টায় নেমেছে ভারত। প্রথম ধাপে বাংলাদেশ লাগোয়া 5টি রাজ্যের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে বিএসএফ এর সঙ্গে যৌথ গোয়েন্দা নজরদারিতে নেমেছে সেনাবাহিনী। কয়েকটি কৌশলগত পয়েন্টে সামরিক মহড়া, সেনাবাহিনীর গোয়েন্দা অনুসন্ধান ও নির্দিষ্ট কিছু অবকাঠামো রদবদলের কাজও চলছে জোরে সোরে। আলোচনায় আছে সীমান্তের 3180 কিলোমিটার কাঁটাতারের বেড়ার বাইরে অরক্ষিত অংশে নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি আর ড্রোন নজরদারি। এছাড়া বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে আধা সামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। শেখ হাসিনা পালানোর ঘটনা প্রবাহে পাল্টাপাল্টি হুমকিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যা চিকেন নেক নামে বহুল প্রচলিত। বাংলাদেশ নেপালের মধ্যবর্তী প্রায় 22 কিলোমিটারের সরু অঞ্চলটি ভারতের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে। তাই চিকেন নেক কোনো কারণে অবরুদ্ধ হলে বিচ্ছিন্ন হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল। অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরায় সেনা ও নিত্যপণ্য পরিবহনের একমাত্র রাস্তা এটি। কাশ্মীরে হামলার পর চিকেন করিডোর জুড়ে এখন সেনাবাহিনীর ত্রিশক্তি কোর আর আসাম রাইফেলসের ব্যস্ততা। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের হাসিমারা ও বাগডোগরা বিমান ঘাঁটির শক্তি বাড়াতে জড়ো করা হচ্ছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। নিয়মিত কাঁপাচ্ছে শিলিগুড়ির আকাশ। ভারতের হাতে থাকা 36টি রাফালের বহর বাড়াতে ফ্রান্সের কাছ থেকে নতুন করে আরও 26টি কেনার চুক্তিও সই হয়েছে গত 28 এপ্রিল, যা রাগঢাক ছাড়াই বুঝিয়ে দিচ্ছে বৈরী প্রতিবেশী বেষ্টিত ভারতের উদ্বেগ। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে 18 কোটি মানুষের কাছে 140 কোটি মানুষ নত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত 16 বছরের সকল প্রতিশোধ নিয়েছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশে অজস্র গুম, খুন, ক্রসফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ, নির্যাতিত মানবতা, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে। সেই ছবিটি আপনারা দেখেছেন, প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। সেই ছবির ভাষা বলছে কি, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পা ধরে আছে 140 কোটি মানুষের দেশের সীমান্ত রক্ষীরা, বিএসএফ। এই ছবিটি কেন এত ভাইরাল? আমি ভারতের বেশ কজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে। তারা বলেছে
পৃথিবীতে যে যত বড়ই হোক, শক্তিশালী হোক, যদি সে অপরাধী হয়, যদি সে ভুল পথে থাকে বা ন্যায়ের পথে না থাকে, তাকে ক্ষুদ্রের কাছে বা অতি সামান্যের কাছেও এইভাবে নত হতে হয়। ভারতের বন্ধুরা ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলছে, এই ভারতবর্ষ যিনি জয় করেছিলেন তিনি সংখ্যায় খুব কম ছিলেন, ঘোড়া দাবিয়ে এসেছিলেন এবং ভারত বিজয় করে গেছেন। আজকে ভারতের ওয়াকফ আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে, আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে, কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে। এটারও একটা জবাব আসবে, আজকে হোক কাল। 16 বছর ধরে বাংলাদেশকে চুষে খেয়েছিল একটি দেশ। বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদার সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল। আর তাবেদার সরকার মনে করেছিল, আমি শুধু ক্ষমতা চাই, তুমি আমায় ক্ষমতা দাও, আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করব, আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো, আমার কোনো আফসোস নেই। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব। অর্থাৎ এই 16 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, স্বাধীন বাংলাদেশে অর্থাৎ 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি। এখন বলবেন 16 বছরে কি কেবল লুটপাট হয়েছে? আমি বলছি, লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে, 71 থেকেই শুরু। কিন্তু 16 বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। শেখ হাসিনার মতো লেন্দুব দর্জিকে ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আফসোসের বিষয় কি জানেন? এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, ভালোবাসেন, এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে, সুশীল রয়েছেন, উচ্চ শিক্ষিত লোক রয়েছে। বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী লীগে? এই প্রশ্নটা কি আসে না? শেখ হাসিনা যা করত, এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত? আজকে এই ছবিটি দেখেন, বিগত 16 বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো, লাশ ঝুলিয়ে রাখা হতো, বারবার পতাকা বৈঠক করেও লাশ ফেরত পাওয়া যেত না। অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে, বিজিবি, তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করত, যেন বিএসএফ এর অধীনে আমাদের বিজিবি কাজ করছে। কখনো আমরা দেখিনি বিজিবি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে। আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে, তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে। কম বেশি আমরা গত 16 বছরে দেখেছি, সেনাবাহিনী থেকে বিজিবিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি, বরখাস্ত, আরও বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বর্ডারে বিএসএফের বিরুদ্ধে দাঁড়াবার অভিযোগে। আর আজকে দেখেন ঘটনাটি আসলে কি ঘটেছিল। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেয়ার চেষ্টা করে। এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজিবি সম্পৃক্ত হয়, অর্থাৎ বিজিবিকে খবর দেওয়া হলে, বর্ডার গার্ড সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে। তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি বেশ কজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে। এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে, মারধরও করে প্রাথমিকভাবে। এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে। এরপর তারা ক্ষেতের আইল বেয়ে, ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো সরু একটা জায়গা থাকে আইল, সেটা বেয়ে পালাতে শুরু করে। পেছন থেকে মানুষ তাদের ইটের টুকরা বাদ দেন, মাটির টুকরো, মানে যেটা পাওয়া যায় হাতে, সেটা ছুঁড়ে মারে। বিএসএফ পালাবার চেষ্টা করে। এরপর আমরা দেখি 2 যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফকে সজোরে আঘাত করে। চিন্তা করেন, বেশ কজন বিএসএফ জওয়ান হাতে অস্ত্র, আর মাত্র 2 যুবক, প্রথমে এক যুবক পরে আরেক যুবক, হাতে একটি লাঠি নিয়ে, বাটাম নিয়ে পেছন থেকে সেই আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজোরে পেছন থেকে তাকে আঘাত করে। তারপর বিএসএফ অস্ত্র হাতে, সে বিএসএফ
উঠে পড়ে পালায়। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে, বিএসএফ জওয়ান নূরে আলম, আমাকে কিছু সূত্র বলেছে, আমি এখনো কনফার্ম না, সেই নূরে আলমের বাড়ি নাকি ভোলাতে, এমন তথ্য পাওয়া গেছে। যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন। তার পা ধরে আছে বিএসএফ জওয়ান, ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। এই দৃশ্যটি আমরা 16 বছরে দেখিনি, আজ দেখছি। গত 54 বছরে এই দৃশ্য আমরা দেখিনি, আজ দেখছি। এটার জন্য কি প্রফেসর ইউনূসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না? এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে, উপদেষ্টাদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে। এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্টরা এখনো রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে। তবুও প্রফেসর ইউনূস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে একটি সেলুট। প্রশ্ন হলো, শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে, সে বাহিনী আবারও বাঘের রূপ নিচ্ছে। এটা হলো আমাদের জন্য আনন্দের খবর। আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই, এমন একটি দৃশ্য কি গত 16 বছরে আপনারা দেখেছেন বা আপনাদের সরকারের আমলে? কারণ আপনারা জানেন, এই দেশ থেকে আপনারা যখন পালাবেন, ওই দেশটিতেই পালাবেন। ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন। আপনারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন, বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন, আপনারা প্রমাণ করেছেন। আপনারা যদি 71-এর চেতনার রাজনৈতিক দল হন, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা বারবারই কেন ওপারের হাতে পড়ে গেছে, জিম্মায় পড়ে গেছে, কবজায় পড়ে গেছে, শেকলে বেঁধে গেছে? এই উত্তরগুলো দেবেন দয়া করে। যে বিজেপিকে আমরা দেখেছি সীমান্তে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বিএসএফের কাছে পরাজয়ের মুচলেকা দিয়ে ফিরে আসতে, আজ দেখছি সেই বিজেপি সদস্যদের মাথা উঁচু করছে 140 কোটি মানুষের দেশ ভারতের সামনে। বাংলাদেশের বর্ডার গার্ড আজ বাঘের মতো, সিংহের মতো গর্জন করছে সীমান্তে। এটা কি আমাদের কম প্রাপ্তি? 24-এর বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের। 24-এর বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে পথ করে উঠছে, যেটা এতদিন নত হয়েছিল। 24-এর বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ, হাজারো আহত ভাই, হাজারো ত্যাগী ভাই, যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, তাদেরকে সেলুট। যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ, আমি মনে করি তারা এই দেশের নয়, তারা এই দেশের সপক্ষের নয়। এই দেশে 71-এর পর 24 যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এটাকে যারা ছোট করতে চায় তারা রাজনৈতিক পতিতা। কারণ তারা রাজনীতির জন্য এই মিথ্যাচার করছে। যারা 24-কে মানতে পারেন না, 24-কে খাটো করেন, বা 71-এর কাছে 24-কে বিলীন করে দিতে চান, তাদেরকে বলছি, আমরা পাকিস্তানিদের চেয়েও বড় থাবায় পড়েছিলাম। সেই থাবা থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের তরুণরা, ছাত্র জনতা। যদি রাজনীতি করেন, সত্যটা বলে করবেন। আবারও বলছি, যারা ওপারের কাছে এখনো ধর্ণা দিচ্ছেন রাজনৈতিক সুবিধার জন্য, ক্ষমতা গ্রহণের জন্য, তাদের বলছি, এই ছবিটা থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষের প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে এই ছবিটা এখন প্রকাশ পাচ্ছে। প্রত্যেকের কমেন্টগুলো পড়েন, এই দেশের মানুষ কি চায়। রাজনীতিতে জনগণের ভোটে যদি ক্ষমতায় বসতে চান, তবে বাংলাদেশের শত্রুদের কাছ থেকে দূরে সরে আসুন। যদি মনে করেন তারাই ক্ষমতায় বসাবে, তারাই ক্ষমতায় বসার কারিগর, মনে রাখবেন হাসিনার এমন নির্লজ্জ বিদায় আপনাদের জন্য শিক্ষার হওয়া উচিত। এই দেশে এখনো রাজনৈতিক দলগুলো মোদি দাদাকে খুশি করে ক্ষমতায় বসতে চায়, এটা আমাদের লজ্জার। এই ছবি তাদের জন্য শিক্ষার। মনে রাখবেন, এই দেশ চলবে মানুষের ইচ্ছায়, কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় না। এই দেশে যারা ফ্যাসিস্ট ছিল, এই দেশকে যারা ডুবিয়েছে, তাদের বিচার হতে হবে। সেই ফ্যাসিস্টদের সুরে যারা কথা বলছে,
টেলিভিশনের সাংবাদিক বলি, আমরা প্রশাসনের কথা বলি, আমলা বলি, রাষ্ট্রের যে কোনো পদে বলি, যে কোনো শিল্পী সমাজ বলি, পেশাজীবী বলি, যারা ফ্যাসিস্টদের অনুসারী বা ফ্যাসিস্টদের সুরে কথা বলবে, তাদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ফারুকীকে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সেই সাংবাদিকদের বিচার শুধু নয়, সেই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে তাদেরও বিচার বা শাস্তি আমরা কামনা করি। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 1 বছরও হয়নি, অথচ ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, আর ফ্যাসিস্টদেরকে আমরাই নীরবে সাহায্য করছি। এটার জন্য আমাদের মাসুল দিতে হবে, মনে রাখবেন। স্যালুট আমাদের বিজিবি জওয়ানদের, সীমান্তে আমাদের সাহসী বাঙালি ভাই বোনদের। এই ছবিটি বারবার দেখতে চাই, এই ছবির মতো বাংলাদেশকে দেখতে চাই। বাংলাদেশ হোক ছোট, হোক দরিদ্র, বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সবসময়। সেই বাংলাদেশকেই দেখতে চাই, সেই বাংলাদেশকেই গড়তে চাই। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।